মাননীয় সদস্য আব্দুল সালাম পিন্টু, আপনি ফাঁসির কন্ডেম সেল থেকে জাতীয় সংসদে ফিরে এসেছেন সগৌরবে, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম, সে সময় মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এখানে উপস্থিত মাওলানা মুজিবুর রহমান, এবং সেখানে সেই ডাইনিং হলে মেসের ইনচার্জ হিসাবে আপনি অনেক ভালো খাবার আমাদেরকে খাইয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই যোদ্ধারা যখন এই যুদ্ধ করলো, আমি তখন কারাগারে ছিলাম মাননীয় স্পিকার। কারাগারের থেকে 4 তারিখের কথা বলি মাননীয়, যেহেতু কারাগারে ছিলাম বাইরের খবর জানি না। কারাগারে 4 তারিখে আমরা দেখলাম শত শত লোক গুলি খেয়ে মৃত্যুবরণ করলো। সারা কারাগারে সেদিন হাহাকার ছিল মাননীয় স্পিকার। 4 তারিখ আগামীকাল কঠোর হস্তে এদেরকে দমন করা হবে। সমস্ত বাহিনী প্রধান, সমস্ত সচিব মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তখন আমরা আমাদের জেলখানাতে কান্দার রোল উঠেছিলাম মাননীয় স্পিকার। সারা রাত্রি কেউ ঘুম পারে নাই, শুধু আল্লাহকে ডেকেছেন যে এই দেশের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা আপনি বাঁচান। মাননীয় স্পিকার, আমি পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ছিলাম। সেখান থেকে আজকে সংসদে এসেছি এবং এই কারণে আমি মহান রাব্বুল আলামিনের কাছে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি 17 বছর জেলে ছিলাম, তার 7 বছর ছিলাম ফাঁসির ছেলে মাননীয় স্পিকার। এখন সংসদে এসেছি, আবারও আমি মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। আমি সাথে সাথে জুলাই সনদ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, আমার এলাকারও 4 জন নিহত হয়েছে। যে সমস্ত ছাত্র জনতা, শিশু, মহিলা এবং পুরুষ যারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা আহত অবস্থায় আজকে পঙ্গু হয়ে আছেন, যাদের চিকিৎসা দরকার, আমি অনুরোধ করব সরকারের কাছে যাতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদের আমি সুন্দর জীবন কামনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা তাদেরকে যাতে সুন্দর জীবন দান করেন। প্রিয়, আমি কথাও বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধারা যখন এই যুদ্ধ করলো, আমি তখন কারাগারে ছিলাম মাননীয় স্পিকার। কারাগারের থেকে 4 তারিখের কথা বলি মাননীয়, যেহেতু কারাগারে ছিলাম বাইরের খবর জানি না। কারাগারে 4 তারিখে আমরা দেখলাম শত শত লোক গুলি খেয়ে মৃত্যুবরণ করলো। সারা কারাগারে সেদিন হাহাকার ছিল মাননীয় স্পিকার। 4 তারিখ আগামীকাল কঠোর হস্তে এদেরকে দমন করা হবে। সমস্ত বাহিনী প্রধান, সমস্ত সচিব মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তখন আমরা আমাদের জেলখানাতে কান্দার রোল উঠেছিলাম মাননীয় স্পিকার। সারা রাত্রি কেউ ঘুম পারে নাই, শুধু আল্লাহকে ডেকেছেন যে এই দেশের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা আপনি বাঁচান। আমরা ঘুম পারি নাই। সকাল 9টায় আমরা শুনলাম সারা ঢাকাতে কোনো লোক নাই, লোক শূন্য। কিন্তু 10টার সময় শুনলাম, 10:30টার সময় শুনলাম যে ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। লাখো লাখো লোক কোত্থেকে এসেছে মাননীয় স্পিকার। এটা কিন্তু শুধু আন্দোলনের ফসল না, পরম করুণাময় আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো সেদিন লোক পাঠিয়েছিলেন মাননীয় স্পিকার। আর সেই লোকের আগমনের কারণেই পুলিশের মিলিটারি বন্দুক বন্ধ হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল মাননীয় স্পিকার। কাজেই আমাদের আজকে উপলব্ধি করতে হবে যে আমরা কোন অবস্থা থেকে কোন অবস্থায় এসেছি মাননীয় স্পিকার। সেই দিনই মানুষ নেতৃত্ব শূন্য ছিল মাননীয় স্পিকার। সেই দিনই মানুষ মনে মনে আমাদের নেতা তারেক রহমানকে
ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করেছিলেন, সেই দিনই মনে করেছিলেন। এবং আপনাদের পরম রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসলেন এবং বাংলার মানুষ তারেক রহমান সাহেবকে গত নির্বাচনে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন মাননীয় স্পিকার। এবং আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বেই আগামী বাংলাদেশ একটি শক্তিশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতি, তার আগে রাজনীতি করতাম, জিয়াউর রহমানের সময় থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। জিয়াউর রহমানের হাত ধরে যুবদল করেছি মাননীয় স্পিকার। আমি প্রতিষ্ঠাকালীন জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম টাঙ্গাইলের। আমি একটি কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই, তিনি নিজে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং স্বাধীন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আপনার সংক্ষেপে বলতে হবে মাননীয় স্পিকার, ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তী টাইমে মাননীয় স্পিকার একটি প্রয়োজনে, জাতির একটি প্রয়োজনে 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার ক্ষমতায় এসেছিলেন এবং আপনি তার সাক্ষী মাননীয় স্পিকার। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে এই দেশকে শক্তিশালী করার জন্য আপনি মনে আছে নিশ্চয়ই যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার সাথে সাথে সমস্ত জিনিসপত্রের দাম কমে গিয়েছিল, 80 টাকার লবণ 12 আনা হয়েছিল। তো সেই জিয়াউর রহমান এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য কৃষি উৎপাদন ব্যবস্থার স্ফুরণ ঘটিয়েছিলেন, উৎপাদন ব্যবস্থা 3 গুণ করেছিলেন, সাথে সাথে শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করলেন, বহুদলীয় গণতন্ত্র তিনি কায়েম করলেন এবং জিয়াউর রহমান সাহেবই কিন্তু মাননীয় স্পিকার বহুদলীয় গণতন্ত্র কায়েম করে আপনার আজকে আমাদের বিরোধী দলকে বলেন, আওয়ামী লীগকে বলেন, সকলকেই কিন্তু এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান যখন এই দেশকে খাদ্য রপ্তানি করা শুরু করলো, আহমদ শুকুরে সেদিন গিনির প্রেসিডেন্ট ছিলেন, তো আহমদ শেখুরে সেই দেশে চাউল রপ্তানি করলো, বাংলাদেশ জেগে উঠলো, বাংলাদেশ বিশ্বের বুকে একটি শক্তিশালী দেশ হবে। সেই সময় মাননীয় স্পিকার চক্রান্তের পর চক্রান্ত, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতাকে সেদিন হত্যা করা হয়েছিল। এই কারণে কথাগুলো বললাম, এর একটি কারণ আছে, এটা আমি পরে বলবো। মাননীয় স্পিকার তারপরে কি আসলো? একটি স্বৈর শাসন আসলো মাননীয় স্পিকার, গণতন্ত্র শেষ হয়ে গেল। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে সেই দিন এই স্বৈর শাসনকে উৎখাত করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন মাননীয় স্পিকার। এই কারণেই বলতে চাই, বেগম খালেদা জিয়া এই দেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করেছিলেন, এই দেশে মাদ্রাসাতে পর্যন্ত কারিগরি শিক্ষা চালু করেছিলেন মাননীয় স্পিকার। এই দেশে উন্নয়ন, যমুনা সেতু করেছিলেন, পদ্মা সেতু, আজকে কথা বলেন পদ্মা সেতুর জমি বেগম খালেদা অধিগ্রহণ করেছিলেন। আজকে এই ফ্লাইওভারের কথা বলেন, প্রথম ফ্লাইওভার বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন মাননীয় স্পিকার। এই অবস্থায় যখন বাংলাদেশটা এগিয়ে যেতেছিল, বাংলাদেশটা একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছিল, সেই সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও কিন্তু ক্ষমতাচ্যুত করা হলো, আর দেশটি অন্যের খাতে চলে গেল মাননীয় স্পিকার। স্বৈর শাসন প্রতিষ্ঠিত হলো মাননীয় স্পিকার। তাইলে কি দেখলাম আমরা? চক্রান্ত এবং ষড়যন্ত্র করে গণতন্ত্রকে হত্যা করা হয়, তারপরেই আসে স্বৈর শাসন। শুধু এখানেই নয় মাননীয় স্পিকার, চক্রান্ত করে আমি জেলখানায় দেখেছি মাননীয় স্পিকার, আমাদের সহকর্মী, অনেক শ্রদ্ধেয় নেতা, অনেক মানুষকে কিভাবে
ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এটা আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। তাদের শেষ বাক্যটি কি ছিল সেটাও আমি জানি মাননীয় স্পিকার, সময়ের অভাবে আমি অত কিছু বলতে পারবো না। তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি আমি। প্রিয় মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আরো 2 মিনিটে শেষ করেন, আরো 2 মিনিট বলেন। মাননীয় স্পিকার আর একটু বাড়াই দিতে হবে। আচ্ছা 3 মিনিট বলেন। মাননীয় স্পিকার, তারপরে দেখেন সেনাবাহিনীর ভালো ভালো অফিসারদেরকে সেদিন কিন্তু হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার, একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে। কেন? সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। অন্যদিকে বিডিআরদেরকে, নিরীহ বিডিআরদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমি চোখে দেখা মাননীয় স্পিকার, বিডিআর এর পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করা হয়েছে, বুক ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করা হয়েছে। এটা কোনোদিন দেখি নাই। যে ড্রিল মেশিন কাঠ ছিদ্রি করে সেই মেশিন দিয়ে করা হয়েছে মাননীয় স্পিকার। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এই কথাগুলো এই কারণেই বললাম যে চক্রান্ত যখন হয়, আজকেও আমি একটি চক্রান্তের আভাস পাই মাননীয় স্পিকার, চক্রান্ত এবং ষড়যন্ত্রের আভাস পাই মাননীয় স্পিকার। আজকে আমি একটি কথা বলতে চাই। আমার নেতা তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, কি কথা বলেছেন মাননীয় স্পিকার? তিনি বলেছেন এই দেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এই কথা তিনি বলেছেন মাননীয় স্পিকার। এই কারণেই আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হতে পারে। তারেক রহমান ক্ষমতায় আসার পরে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটি পদক্ষেপ জনবান্ধব পদক্ষেপ, জনগণের জন্য পদক্ষেপ তিনি নিয়েছেন স্পিকার। এই কারণেই আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে একটি বিজ্ঞাপন আমার হাতে পড়েছে মাননীয় স্পিকার, সংসদে যদি কথা বলেন আর এখানে যদি বলেন যে চক্রান্তকারীদের নীল নকশা প্রতিহত করতে হবে, এই 60 দিনের সরকারে কি নীল নকশা আমরা তৈরি করলাম যেটা প্রতিহত করতে হবে? তার মানে এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র মাননীয় স্পিকার। একটি চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আবার একটি গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এটাকে প্রতিহত করবে। এই জ্বালায় জুলাই মাসে যারা প্রাণ দিয়েছে তারা যেমন স্বৈর শাসনকে প্রতিহত করেছে, ইনশাআল্লাহ চক্রান্তকারীদেরকেও তারা প্রতিহত করবে ইনশাআল্লাহ মাননীয় স্পিকার। সেই কারণে আজকে বলতে চাই যে এই সমস্ত বাদ দেন। বহু ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে জাতীয় সংসদ, বহু ঘটনার মধ্য দিয়ে জাতীয় সংসদ, বহু অবস্থার প্রেক্ষিতে জাতীয় সংসদ, বহু রক্তের বিনিময়ে জাতীয় সংসদ। আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আসুন আমরা ভবিষ্যৎ নাগরিকদের জন্য, ভবিষ্যৎ সন্তানদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, সকলের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সকলে বসবাস করার একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে কাজ করি, কাদা সরাসরি বাদ দেই মাননীয় স্পিকার। এটি আমি সংসদের মাধ্যমে আহ্বান জানাতে চাই মাননীয় স্পিকার। এলাকার কথা যদি একটা না কই বলি, জনগণ বলবে যে এলাকার কথা বললো না। তাহলে আর 3 মিনিট সময় দেওয়া যায় না মাননীয় স্পিকার? সামনে তো বাজেট অধিবেশন আছে, তখন কি বলবেন? আচ্ছা বলেন, আরো 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলি। এই যমুনা সেতু করেছিলেন কে? বেগম খালেদা জিয়া। আমি যেটা বললাম, পদ্মা সেতুর প্ল্যানও তিনি করেছিলেন এবং ভূমি অধিগ্রহণ করেছিলেন। এই যে রোড, তিনি গ্রামের এবং শহরের একটি সমন্বয় সাধন করতে চেয়েছিলেন উন্নয়নের। সেই কারণে আমি সকল সদস্যদেরকে আহ্বান জানাবো যে বঙ্গবন্ধু আমাদের যে সেতু আছে যমুনা সেতু, সেই যমুনা সেতুর পূর্ব প্রান্তে ভুয়াপুরের অংশ অনেক জায়গা আছে। এই জায়গাতে যদি বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষা করার জন্য এই জায়গাতে যদি বেগম খালেদা জিয়ার নামে একটি বহুমুখী বিশ্ববিদ্যালয় করা যায় মাননীয় স্পিকার, তাহলে অত্যন্ত সুন্দর হয়। আর মাননীয় স্পিকার, একটা বহুমুখী মানে যেখানে কারিগরি থাকবে, যেখানে ইংরেজি বাংলা থাকবে, যেখানে বিজ্ঞান থাকবে, যেখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, যেখানে কারিগরি থাকবে, সবকিছু মিলে একটি বহু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য আব্দুল সালাম পিন্টু, আপনি ফাঁসির কন্ডেম সেল থেকে
জাতীয় সংসদে ফিরে এসেছেন সগৌরবে, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম, সে সময় মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এখানে উপস্থিত মাওলানা মুজিবুর রহমান, এবং সেখানে সেই ডাইনিং হলে মেসের ইনচার্জ হিসাবে আপনি অনেক ভালো খাবার আমাদেরকে খাইয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।